কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকে আমার গল্প শ্রাবণীর ধারার মতো। গল্পটি লিখেছেন আমার প্রিয় লেখিকা জয়শ্রী দাস। গল্পটি শুনুন, আশা করি খুব ভালো লাগবে। গত 1 বছরে সুষমার জীবনের অনেক কিছু পাল্টে গেছে। শাশুড়ি, স্বামী ও 2 ছেলেমেয়ে নিয়ে সুষমার ছোট্ট সুখী পরিবার। মেয়ে শ্বেতা এবারে উচ্চ মাধ্যমিক ফাইনাল ইয়ার আর ছেলে দীপ ইঞ্জিনিয়ারিং 2য় বর্ষের ছাত্র। স্বামী দেবাংশু একটা সরকারি স্কুলের সাবজেক্ট টিচার। সুষমা ছোটবেলা থেকেই খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইত। ওর গানের প্রতি নেশা দেখে বাবা সুরেন্দ্রনাথ সেনগুপ্ত পাশের একটা গানের স্কুলে ভর্তি করে দেন সুষমাকে। এরপর পায়ে পায়ে অনেক দিন, স্কুল পাশ করে কলেজ। সেখানে 2 বছরের সিনিয়র দেবাংশুর সাথে আলাপ। কলেজ ফেস্টিভ্যালে কালচারাল প্রোগ্রামে সুষমা আর দেবাংশুর শ্যামা নৃত্যনাট্যে শ্যামা আর বজ্রশ্রেণীর ভূমিকায় গানে অংশগ্রহণ করে। প্রেমের জোয়ারে ভাসাবো দুয়ারে, বাঁধন খুলে দাও, দাও দাও দাও। দুজনের দৈত্য সুরে কলেজ অডিটোরিয়াম মুখরিত। এভাবেই আস্তে আস্তে দেবাংশু আর সুষমা প্রেমের জোয়ারে ভেসে বেড়ালো। কলেজ শেষ করে দেবাংশু চাকরির পরীক্ষা আর পোস্ট গ্র্যাজুয়েশনের পড়া দুটোই একসাথে চালিয়ে যেতে লাগলো। আস্তে আস্তে 2 বছর আরও কেটে গেল। সুষমা বিএ পাশ করে গান নিয়ে কিছু একটা স্বপ্ন দেখছে। অনেক ছাত্রছাত্রীকে বসিয়ে রবীন্দ্রসঙ্গীত শেখাচ্ছে। সেটাই যেন সুষমার ধ্যান জ্ঞান এখন। কিন্তু বাবা স্কুল খুলে দিতে নারাজ। মেয়ে মানুষ, কোথায় বিয়ে হবে, শ্বশুরবাড়িতে এসব যদি অ্যালাউ না করে। দেবাংশুর সাথে সম্পর্কের কথা বাবা মা জানতেন না। দেবাংশু সবে সবে একটা সরকারি স্কুলে শিক্ষকতায় চাকরি পেয়েছে। মা ছেলের সংসার, বাবার পেনশনের টাকায় তাদের মোটামুটি একরকম ভালোই চলে যেত। এবারে ছেলের চাকরি পাওয়ার পর মায়ের আর একটাই শখ, একটি সুপাত্রী দেখে ছেলের সংসার সাজিয়ে দেওয়া। ছেলেকে ডেকে বললেন, এবারে একটা তোর জন্য মেয়ে দেখি, ঘরের বউ এনে আমি তার হাতে সংসারের দায়িত্ব দিয়ে একটু নিশ্চিন্ত হতে চাই। দেবাংশু একটু ইতস্তত করে সুষমার কথাটা মাকে জানালো। সুন্দরী শিক্ষিতা মেয়ে সুষমা, মায়ের অপছন্দ হওয়ার কোনো কারণই নেই। 2 বাড়িতে কথাবার্তা একরকম পাকাপাকি হয়ে গেছে। অঘ্রাণ মাসে বিয়ে। শ্রাবণ মাস চলছে তখন। সামনে 22শে শ্রাবণ, কবিগুরুর প্রয়াণ দিবস। সেদিন এলাকার রবীন্দ্র মঞ্চে সারা দিন ব্যাপী অনুষ্ঠান। সকাল থেকে কবিগুরুর ছবিতে মাল্যদান, নানান আনুষ্ঠানিক অনুষ্ঠান সহ কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। সুষমা রিহার্সেল নিয়ে কদিন খুব ব্যস্ত। দেবাংশুকেও সুষমা অনুষ্ঠানে গাইবার জন্য অনুরোধ করেছে। সুষমাদের পাড়ার এক কাকিমা দেবাংশুর মায়ের সাথে খুব ভাব। তিনি আগে ভাগেই পাড়ার প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে দেবাংশুর মায়ের কানে খবরটা তুলে দিলেন। দেবাংশুর মা দয়ামন্তী চৌধুরী। ছেলের বউয়ের গানের ব্যাপারে তার আপত্তি ছিল না, কিন্তু মঞ্চে বা পাড়ার ফাংশনে সেটা 10 জনের সামনে পরিবেশিত হোক, সেটা মানতে তিনি নারাজ। নিজের জীবনের ঘটে যাওয়া ঘটনা কোনোভাবেই নিজের ছেলের জীবনে আসতে দেবেন না। তিনি এক মুহূর্ত দেরি না করে ছেলেকে ফোন করে বলেন, তুই যদি এই মেয়েকে বিয়ে করতে চাস তবে ওকে মঞ্চে অনুষ্ঠান করতে মানা করে দে। আমি একেবারেই চাই না আমার ঘরের বউ বাইরের 10 জনের সামনে গান করুক। মায়ের কথায় দেবাংশু আঁতকে উঠল। বলল, মা, এসব কি বলছো তুমি? রবীন্দ্রসঙ্গীত ওর প্রাণ, ওকে এসব ছাড়তে বলতে পারবো না। মা বললেন, আমি তো ছাড়তে বলছি না, করুক, কিন্তু ঘরের ভেতরে, বাইরে নয়। দেবাংশু এবারে চরম সংকটে। সুষমাকে এসব বলতে গেলে হয়তো বিয়েটাই ভেঙে যাবে। সুষমা কোনোভাবেই রাজি হবে না। দেবাংশু মনে মনে একটা সিদ্ধান্ত নিল। ভাবল, বিয়েটা আগে হয়ে যাক, কাউ কিছু জানানোর প্রয়োজন নেই। বিয়ের পর সংসারের নানান ব্যস্ততায় এমনিতেই এত সময় পাবে না। যাই হোক, ঠিক সময় মঙ্গল কাজ সম্পন্ন করে নতুন বউ তার নতুন সংসারে প্রবেশ করল। নতুন সংসার বেশ সুন্দরভাবেই চলছিল সুষমার। শাশুড়ি মায়ের শিখিয়ে দেয়া সংসারের রীতিনীতি বেশ মানিয়ে গুছিয়ে আয়ত্ত করেছিল। দেবাংশু 9:30টায় বেরিয়ে পড়ে স্কুলের উদ্দেশ্যে। শাশুড়ি বৌমাতে হাতে হাতে রান্নাবাটা ঘরের কাজকর্ম সেরে দুপুরের আগেই অবসর হয়ে যান। একটু সময় গল্পগুজব করে দুজনেই রেস্ট নিতে যে যার রুমে চলে যান। দেবাংশু স্কুল শেষ করে কিছু প্রাইভেট টিউশন পড়িয়ে বাড়ি ফিরতে সন্ধে 7টা বেজে যায়। এভাবেই কেটে গেল
বিয়ের পর 4টে মাস, বৈশাখ মাস কবিগুরুর জন্মদিন, পুরো মাস জুড়ে উদযাপনের ছোঁয়া। যথারীতি সুষমার ডাক এলো। নানান রঙের ছোঁয়ায় পালিত হবে উৎসব। আর গোল বাঁধল তখনই। শাশুড়ি মা সব শুনে বেঁকে বসলেন। বললেন, আমি তো বাবুকে আগেই বলেছি কোনো অনুষ্ঠানে বা বাইরে গাওয়া চলবে না। সুষমা বলে, কি বলছো মা এসব? আমি তো এসবের কিছুই জানি না। কিন্তু কেন কেন আমি কোথাও গান গাইতে পারবো না? রবি ঠাকুর যে আমার প্রাণের ঠাকুর। 25শে বৈশাখ আর 22শে শ্রাবণের নয়, প্রতিদিন তার উদ্বোধন, প্রতিক্ষণে তার আবির্ভাব। শাশুড়ি মা মনে মনে সবটাই অনুভব করতে পারছেন হয়তো, তাই মনে মনে অনেক কিছু অনুভব করলেও মুখের কঠিন স্বরেই বললেন, রবি ঠাকুর বিশ্ববাসীর প্রাণের ঠাকুর। শুধু মঞ্চে গাওয়া থেকে বিরত থাকতে বলেছি, মন থেকে বিসর্জন দিতে তো বলছি না। কিন্তু কেন মা, কেন মঞ্চে গাইতে পারবো না? আমার যে আরো স্বপ্ন আছে। আমি যে চাই একটা গানের স্কুল খুলব, সেখানে অনেক ছাত্রছাত্রীকে গান শেখাবো। এক সুরে সবাই মিলে গাইবে আমার প্রাণের ঠাকুরের গান। শাশুড়ি মা এবারে বললেন, স্বপ্ন যে স্বপ্নই, সবার কি আর সব স্বপ্ন পূরণ হয়? কিছু স্বপ্ন স্বপ্নই সুন্দর। সেদিন এইটুকুতে প্রসঙ্গ বন্ধ হয়ে যায়। সুষমা মনে মনে ভাবে, আজ আর ওর স্বামীকে কিছু বলবো না, কাল আরেকবার শাশুড়ি মায়ের সামনে কথাটা তুলব। এই কমাসে যতটুকু তাকে চিনেছি, তাতে তিনি তো খারাপ মানুষ নন বা কনজারভেটিভও নন। তবে এই আপত্তি কিসের? পরদিন আবার শাশুড়ি মায়ের সামনে কথাটা তুলল সুষমা। মা, কেন তোমার এই আপত্তি আমাকে বলবে? আমি তো তোমার মেয়ের মতো। তুমিও তো আমার মা হয়ে গেছো এই 4 মাসে। আমাকে কি এই আপত্তির কারণটা বলা যায়? শাশুড়ি মা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বৌমা, সে অনেক কথা। আমার ভেতরে যে অনেক যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খায়। আমি জানি তুমি গান গাইতে পারছো না বলে তোমার কষ্ট হচ্ছে, কিন্তু আমারও যে তোমাকে না বলতে কষ্ট হচ্ছে। আবার গাইতে বলার মতো বুকের পাটা নেই। সেই অন্ধকার দিনটা কখনো ভুলতে পারবো না। আস্তে আস্তে শুরু করলেন তিনি তার পুরনো জীবনের কথা। তখন আমি খুব গান গাইতাম। সুরে সুরে আমার প্রাণ ভেসে যেত। রবি ঠাকুর যে আমারও অন্তরে বিরাজ করেন। বিয়ের আগে ও পরে গানে আমার ভাটা পড়েনি কখনো। ঘর সংসারের দায়িত্ব পালন করেও বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতে ছুটতাম। তখন বাবু 5 বছরের। মিনতি মাসি দিন রাত থাকতো, ঘরের টুকিটাকি কাজ করত আর বাবুর খেয়াল রাখত। সেদিন ছিল 22শে শ্রাবণ। রবি ঠাকুর স্মরণে সারা দিন ব্যাপী অনুষ্ঠান। আমি দিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি। সব কাজ ছেড়ে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে মিনতি মাসির কাছে রেখে অনুষ্ঠানে বেরিয়েছি। তোমার শ্বশুরমশাই সেদিন সকালে অফিসে অডিট থাকার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছেন। বলে গেছেন 5টার মধ্যে এসে অনুষ্ঠান দেখতে যাবেন। আমার 6টা থেকে আধ ঘন্টার অনুষ্ঠান ছিল মঞ্চে। রবীন্দ্র প্রেম রূপ অপরূপ নিয়ে গাথা একগুচ্ছ রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠান যথাসময় সেরে মঞ্চ থেকে নেমে আমার চোখ খুঁজছে সেই মানুষটাকে, যে মানুষটার জন্য আমি আমার ভালোবাসা, আমার গানকে ধরে রাখতে পেরেছিলাম। যে মানুষটার সহযোগিতা ছাড়া সংসার ধর্ম পালন করে বাইরের জগতে সুনাম অর্জন করতে পারতাম না। কিন্তু কোথায় সেই মানুষটা? এমন তো কোনোদিন হয়নি। আমি মঞ্চ থেকে নামার পর আমার গানের ভালো মন্দ প্রথম আমি তার মুখ থেকেই শুনতাম। তাড়াতাড়ি ভিড় ঠেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। অডিটোরিয়ামের গেট পেরোতেই দেখতাম আমার শ্বশুরের অফিসের কলিগ দত্তবাবু হন্তদন্ত হয়ে আসছেন। বলেন, চৌধুরীদা হাসপাতালে আছেন, আপনি আমার সঙ্গে চলুন। হাসপাতাল? আমার পায়ের তলার মাটি সরে গেছে। কি হয়েছে, কেন হাসপাতাল, কোনো প্রশ্নই করতে পারলাম না। শব্দরা যেন গলাতে দলা পাকিয়ে গেছে। দত্তবাবুর সাথে কলের পুতুলের মতো গাড়িতে উঠলাম, হাসপাতাল গেলাম। ততক্ষণে সব শেষ। কারা যেন ওখানে বসে বলছিল, ওই উনি চৌধুরীবাবুর স্ত্রী। ওনার গানের অনুষ্ঠানে যাওয়ার জন্যই তো
অফিস থেকে শেষবারে তড়িঘড়ি বেরিয়ে গেলেন, আর বেরোতেই লরির ধাক্কায় ছিটকে গেলেন একেবারে পথের মাঝে। আমি শোকে পাথর হয়ে আছি, সব কথা শুনছি, কিন্তু কিছুই যেন মাথায় ঢুকছে না। সেদিন পর থেকে আর কোনো দিন মঞ্চে উঠিনি। যে মঞ্চ ছিল আমার ভালোবাসা, সেই মঞ্চের অনুষ্ঠান আমার জীবনের সম্বল, আমার মনের শক্তি সব কেড়ে নিয়েছে। তার শেষ হতে সুষমা জড়িয়ে ধরল তার শাশুড়ি মাকে। দু চোখ অশ্রু বাঁধ মানছে না দুজনেরই। এরপর আস্তে আস্তে শাশুড়ি মা বললেন, আমি চাই না মা, তুইও মঞ্চে গান কর। এই মঞ্চ আমার জীবনের রং কেড়ে নিয়েছে। তোকে আমি সারা জীবন রঙিন দেখতে চাই। রবি ঠাকুর তো আমাদের মনে প্রাণেই আছে। আয় না, দুজনে মিলে এই চার দেয়ালের মাঝেই আমাদের প্রাণের ঠাকুরকে ছুঁয়ে থাকি। সুষমা প্রথমে কি বলবে বুঝতে পারছে না। এবারে বলল, মা মা এটা তোমার মনের ভয়। বাবা চলে গেছেন নিয়তির টানে। সেটা তোমার মঞ্চে গান গাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। তুমি সেদিন বাড়িতে থাকলেও বাবার এই ঘটনা ঘটত। বাবা তো চাইতেন তুমি গান করো। বাবার সেই চাওয়া বন্ধ হয়ে গেছে, তাতে বাবা কি কষ্ট পাচ্ছেন না? তুমি আবার গাইবে, আবার মঞ্চে উঠবে। আমরা মা মেয়েতে একসাথে অনুষ্ঠান করব। বাবা ওপরে বসে দেখবেন, তুমি ঠিক সেটা অনুভব করতে পারবে। দেখো। সুষমা গত দুদিনের সমস্ত ঘটনা দেবাংশুকে জানালো। সে তো শুনে অবাক। ওর মা যে একজন সঙ্গীত শিল্পী সে তো জানতই না, কারণ ওর 5 বছর বয়সী বাবা মারা যান, আর এরপর কখনো মাকে গাইতে দেখেনি। তাই তার কিছু মনে থাকার কথা নয়। এরপর শুরু হলো সুষমার চেষ্টা। 25শে বৈশাখে মাকে বুঝিয়ে নিয়ে এলো অনুষ্ঠানের জায়গায়। মঞ্চে উঠে মাইক্রোফোন নিয়ে ঘোষণা করল, আজকের বিশিষ্ট শিল্পী দয়ামন্তী চৌধুরীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বলে মঞ্চ থেকে নেমে মাকে একরকম জোর করে দুহাত দিয়ে জড়িয়ে মঞ্চে তুলে আনলো। এবারে এক হাতে মাইক্রোফোন, আরেক হাতে মাকে ধরে গলা ছেড়ে শুরু করলো, আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। গাইতে গাইতে মায়ের মুখের দিকে তাকালো। মায়ের ঠোঁট নড়ে উঠল। এবারে সুষমা গাইছে, সব কলরবে সারাদিন মান শুনি অনাদি সঙ্গীত গান। দয়মন্তী দেবী গেয়ে উঠলেন পরের লাইন, সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাজে। সেই শুরু। এরপর থেকে দয়মন্তী দেবী আর সুষমা নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ধীরে ধীরে শাশুড়ি মায়ের মনের ভয় কাটতে লাগলো। শাশুড়ি মা নিজে তোড়জোড় করে বৌমার জন্য গানের স্কুল খোলার ব্যবস্থা করে দিলেন। ততদিনে সুষমার 2 সন্তানের মা। ছেলে মেয়েকে পড়ানো, শাশুড়ি মায়ের যত্ন, সব কিছু ঠিকঠাক দায়িত্ব পালন করে সপ্তাহে 2 দিন গানের স্কুল আর ছাত্রছাত্রীদের নিয়ে খুব সুন্দর সময়গুলো কেটে যাচ্ছিল। গানের ক্লাসে মাঝে মাঝে শাশুড়ি মাকেও নিয়ে যেত। ক্লাসের পর মাকে 2টো গান শোনাতে অনুরোধ করত। 25শে বৈশাখ ও 22শে শ্রাবণ এই 2টো দিন গানের স্কুলে জাঁকজমক কোনো অনুষ্ঠান উদযাপন করা হতো। সেদিন দেবাংশু সহ সবাই অনুষ্ঠানে যোগ দিত। দেবাংশু তেমন করে কোনোদিন গান শেখেনি, কিন্তু মায়ের রক্তে গান। তাই হয়তো সুরে তালে দেবাংশু হিনমাত্র পিছিয়ে নেই। এভাবেই পায়ে পায়ে 20 বছর। আজ 22শে শ্রাবণ। মায়ের শরীরটা বেশ কদিন খারাপ যাচ্ছে। জ্বরটা ছাড়তেই চাইছে না। নানান ডাক্তার, রক্ত পরীক্ষা সব করানো হয়েছে, কিন্তু দিনে দিনে আরও খারাপের দিকে যাচ্ছে। সকালে সুষমা এসেছে, চোখ মুখ মুছিয়ে একটু চা বিস্কুট খাওয়াবে। তিনি সুষমার হাত ধরে ক্ষীণ স্বরে বললেন, একটা গান শোনাবি মা? সুষমার চোখ গড়িয়ে জল পড়ছে। গাইছে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। গান শেষ করে মায়ের মুখের দিকে তাকিয়ে দেখে নিশার 2টি চোখ তার দিকে তাকিয়ে আছে। সুষমা তাড়াতাড়ি চোখে মুখে হাত বুলিয়ে দেখল শাশুড়ি মায়ের প্রাণ তার প্রাণের ঠাকুরের গানকে সাথে নিয়ে পরপারে যাত্রা করেছে। দেখতে দেখতে একটা বছর কেটে গেছে। আজ আবার 22শে শ্রাবণ। কাল সারা রাত সুষমা অন্ধকার বারান্দায় নিজের অজান্তে দাঁড়িয়ে
কোন অতীতে হারিয়ে গিয়েছিল। সূর্যের প্রথম কিরণ এসে সুষমাকে স্পর্শ করল, সম্বিত ফিরল তার। তাড়াতাড়ি স্নান সেরে এসে রবি ঠাকুরের ছবিতে ধূপ জ্বালিয়ে প্রণাম করল, আর তার পাশেই ছোট্ট একটা আসনে রবি ঠাকুরের একনিষ্ঠ ভক্ত সাধিকা দয়ামন্তী দেবীর ছবিতে চন্দন পরিয়ে ধূপের ধোঁয়ায় ঘরকে প্রবৃত্ত করে গেয়ে উঠল, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে ও